ইয়াসের প্রভাবে সহায় সম্বল হারিয়ে দিশেহারা উপকূলবাসী, টেকসই বাঁধ নির্মাণের দাবি। বৈদেশিক মুদ্রার তীব্র সংকটে শ্রীলঙ্কা, 20 কোটি ডলারের ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ। প্রতি লিটারে 9 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, চাল, মুরগি ও সবজির বাজারে স্বস্তি। এবং সিরিজের শেষ ম্যাচে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। সাথে আছি আমি ওয়াহিদুজ্জামান। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124। এছাড়াও সংবাদ আরও থাকছে। সংক্রমণ বেড়ে যাওয়ায় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা করল ভারত। প্রতিনিয়ত ঝড় জলোচ্ছ্বাসের সঙ্গে লড়াই করে টিকে থাকতে হয় উপকূলের মানুষকে। ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে বিভিন্ন স্থান প্লাবিত হয়েছে। ঘরবাড়ি, মাছের ঘের, দোকানপাট আর গবাদি পশু হারিয়ে অনেকেই দিশেহারা। খোলা আকাশের নিচে মানবেতর দিন কাটাচ্ছেন অনেকেই। ইতিমধ্যে প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে নেওয়া হয়েছে ব্যবস্থা। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। খুলনায় জোয়ারের পানিতে বন্দী 3 উপজেলার 6000 বাসিন্দা। কেউ বা আশ্রয় কেন্দ্রে, কেউ বা তলিয়ে যাওয়া ঘরের উঁচু জায়গায় ঠাঁই নিয়েছেন। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও বাঁধ সংস্কারের কাজ চলছে। থাকবার কোনো জায়গা নেই। আমাদের ঘর বাড়ি সবকিছু ভেঙে চলে গেছে, ঘরের মাটি নেই, না খাই রয়েছে। ইতিমধ্যে রক্ষণাবেক্ষণ কাজ শুরু হয়েছে। প্রতিটা ইউনিয়নের সরকারের পক্ষ থেকে 2,50,000 টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। ইয়াসের প্রভাবে বাঁধ ভেঙে লন্ডভন্ড সাতক্ষীরার 24 ইউনিয়ন। ভেসে গেছে 5000 মাছের ঘের। প্লাবিত হয়েছে 70টির বেশি গ্রাম। মোংলার সুন্দরবন সংলগ্ন জয়মনিরঘোল, কানাইনগর, চিলা, সুন্দরতলা, কলাতলা ও বুড়িডাঙ্গায় পানিবন্দী অন্তত 750 মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য বসতঘর। ভেসে গেছে 685টি মাছের খামার। বরগুনার 17 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষতিগ্রস্ত এবং বেশ কিছু পয়েন্ট ভেঙে যাওয়ায় পানিবন্দী শত শত পরিবার। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয়েছে নিম্নাঞ্চলের মানুষের। এদিকে দুর্গতরা জানিয়েছেন তাদের খোঁজ খবর নেয়নি কেউ। কোনো প্রশাসন, কোনো চেয়ারম্যান আইয়ে দেখে নাই যে তারা কিভাবে আছে। পয়েন্টগুলো অনেক মেরামত এবং প্লাস ক্ষয়ক্ষতি নিরূপণের কাজ এখনো চলমান রয়েছে। ভোলার বেশিরভাগ এলাকায় রয়েছে ঝড়ের ক্ষতচিহ্ন। পানিবন্দী পুরো দ্বীপের মানুষ। ঘরবাড়ি, মাছের ঘের, দোকানপাট আর গবাদি পশু হারিয়ে দিশেহারা অনেকেই। জেলায় 4500 কাঁচা পাকা ঘর বিধ্বস্ত হয়েছে। মারা গেছেন 2 জন। নিখোঁজ হাজারো গবাদি পশু। এছাড়া 15 কিলোমিটার বাঁধ ক্ষতিগ্রস্ত হয়েছে। নোয়াখালীর হাতিয়ায় বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী অন্তত 30,000 মানুষ। উপকূলীয় এলাকায় টেকসই বেড়িবাঁধ না থাকায় এ জনপদের মানুষ ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসের কবলে প্রতিনিয়ত সর্বশান্ত হচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। বৈদেশিক মুদ্রার সংকটে ডুবতে থাকা শ্রীলঙ্কাকে টেনে তোলার উদ্যোগে যোগ দিচ্ছে বাংলাদেশ। সোয়াব বা মুদ্রা বিনিময় ব্যবস্থার আওতায় দেশটিকে 20 কোটি মার্কিন ডলারের ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ ব্যাংক। প্রক্রিয়াটি সম্পন্ন হলে এটি হবে বিদেশি কোনো রাষ্ট্রকে বাংলাদেশের ঋণ দেওয়ার প্রথম গৌরবোজ্জ্বল ঘটনা। বিস্তারিত দীপু সারোয়ারের রিপোর্টে। শ্রীলঙ্কা ভারত মহাসাগরে জেগে ওঠা একটি দ্বীপ রাষ্ট্র। চারদিকের সুনীল সাগর আর অপরূপ নৈসর্গিক শোভা নিয়ে ছড়িয়ে থাকা দ্বীপগুলোই দেশটির প্রধান সম্পদ। কিন্তু করোনার ভয়াবহতায় নেই বিদেশি পর্যটকদের আনাগোনা। এছাড়া দীর্ঘ গৃহযুদ্ধের ক্ষত ও বৈদেশিক ঋণের চাপ তো রয়েছেই। এদিকে এবছরই প্রায় $4 বিলিয়ন ঋণ শোধ করতে হবে শ্রীলঙ্কাকে। এই চাপ 73 বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দায় ফেলেছে দেশটিকে। উত্তরণে রিজার্ভ বাড়ানোর কোনো বিকল্প নেই। ডলার পেতে তাই লন্ডন আন্তঃব্যাংক অফার্ড রেটের চেয়েও 2% বেশি সুদ গুনতে রাজি লঙ্কান সরকার। বন্ধুত্ব,
সাথে রয়েছে ঋণের উচ্চ সুদ। আঞ্চলিক রাজনীতিতে প্রভাব বাড়ানোর সুযোগও বাংলাদেশের সামনে। তাই রিজার্ভ থেকে শ্রীলঙ্কাকে দেয়া হচ্ছে 20 কোটি মার্কিন ডলার। বাংলাদেশ ব্যাংক অন্য জায়গায় টাকা খাটালে যে সুদটা পেত তার চাইতে অন্ততপক্ষে তার বেশি পার্সেন্ট ইন্টারেস্ট সেখানে পাবে। আজকের বিদেশে ডলার বা ফরেন কারেন্সি লোন রাখলে, ফরেন কারেন্সি রাখলে পরে তেমন কোনো ইন্টারেস্ট ইনকাম হয় না। এই ক্ষেত্রে 2% বা তারও অধিক ইন্টারেস্ট ইনকাম হতে পারে। এদিকে বাংলাদেশ যত ডলার দেবে তার সমমূল্যের শ্রীলঙ্কান রুপি গ্যারান্টি হিসেবে জমা রাখবে সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা। তাই বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমার আশঙ্কা থাকছে না। যেহেতু বাংলাদেশের রিজার্ভ লেভেল কমফোর্টেবল, যেহেতু 200 মিলিয়ন আমাদের জন্য খুব বিশাল বড় একটা দায়বদ্ধতা নয়, প্রতিবেশী দেশ হিসাবে আমাদের সরকার হয়তো সেগুলোকে বিবেচনায় নিয়েই শ্রীলঙ্কান সরকারের এই অনুরোধকে তারা এটা দিয়েছেন। বাংলাদেশের রিজার্ভ এখন 45 বিলিয়ন ডলার, আর শ্রীলঙ্কার রিজার্ভের পরিমাণ মাত্র 4.5 বিলিয়ন ডলারের কাছাকাছি। সম্প্রতি চীনের সাথে 120 কোটি ডলারের একটি চুক্তি সই করেছে দেশটি। এছাড়া ভারত থেকেও 100 কোটি ডলার পাওয়ার জোর প্রচেষ্টা চলছে। তবুও শ্রীলঙ্কাকে ঋণ দেওয়ার ক্ষেত্রে বড় কোনো ঝুঁকি দেখছেন না অর্থনীতিবিদরা। তবে ঋণের মেয়াদ বাড়ার পূর্বাভাস তাদের। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও মুজিব শতবর্ষ অনুষ্ঠানে যোগ দিতে গত মার্চে ঢাকায় আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপক্ষে। এর কিছুদিন পরেই ডলার চেয়ে বাংলাদেশ ব্যাংকে চিঠি পাঠায় সেন্ট্রাল ব্যাংক অব শ্রীলঙ্কা। বাংলাদেশ সরকারের কাছে শ্রীলঙ্কান সরকার এই সোয়াপ অ্যারেঞ্জমেন্টের জন্য বিশেষ রিকোয়েস্ট করেছিলেন এবং শ্রীলঙ্কান সরকার প্রথম যখন বাংলাদেশে এসেছিলেন তখনও এটা নিয়ে রিকোয়েস্ট করেন। এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। দীপু সারোয়ার, 21 টেলিভিশন, ঢাকা। আরেক দফা বাড়ল ভোজ্য তেলের দাম। আগামীকাল থেকে লিটার প্রতি 9 টাকা বৃদ্ধিতে বিক্রি হবে 153 টাকায়। দাম বেড়েছে পেঁয়াজ এবং ইন্ডিয়ান মুসুর ডালের। তবে চাল এবং মুরগির দাম কমে যাওয়ার স্বস্তিতে ক্রেতারা। এদিকে সবজির বাজার স্থিতিশীল। মিনালা দিবার রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজার ছুটির দিনে বেড়েছে ক্রেতা সমাগম। তবে সপ্তাহের ব্যবধানে আরেক দফা দাম বেড়েছে ভোজ্য তেলের। 144 টাকা তেল শনিবার থেকে লিটার প্রতি বিক্রি হবে 153 টাকায়। ইন্ডিয়ান মুসুর ডালের দাম বেড়েছে কেজি প্রতি 10 টাকা। এভাবে তেল ও ডালের দাম বাড়ায় বিপাকে সাধারণ মানুষ। গেছে কালকে শুনছি কোম্পানির দাম বেশি তেলের, তো আমরা গায়ে যা রেট তা বিক্রি করতেছি এখন তেল। ইন্ডিয়া মুসুরি কেজি 10 টাকা বাড়ছে, আর আপনি দেশি মুসুর ডালের দাম কম আছে, আগের যে দাম ছিল এখন ওই দামে আছে। তেলের দাম বাড়তেছে, এটা আসলে মোড়ার উপর খাড়ার ঘায়ের মতোই। এখন আমাদের মধ্যবিত্তের অবস্থা খুবই খারাপ। এরকম যদি বাড়তে থাকে তাহলে তো একটা সময় আমাদের সার্ভাইভ করে কঠিন হয়ে যাবে। পেঁয়াজের বাজারেও নেই স্বস্তি। আমদানি কম থাকায় দাম বাড়তি বলে জানান বিক্রেতারা, আর ক্ষোভ জানিয়েছেন ক্রেতারা। গত সপ্তাহে ছিল 35 টাকা কেজি, এই সপ্তাহে 45 টাকা কেজি। মুগামে দাম বেশি। দিন দিন যদি ক্রমশ পেঁয়াজের দাম এমনি বৃদ্ধি পেতে থাকে তাহলে মধ্যবিত্ত আয়েদের পেঁয়াজ খেয়ে তরকারি খাওয়া লাগবে না। এদিকে অন্যান্য মাছের দাম কিছুটা বাড়লেও ঊর্ধ্বমুখী নদী ও সাগরের মাছের বাজার। চাষের মাছটার দাম কম, আর নদীর মাছ আর সামুদ্রিক মাছ এগুলোর দাম বেশি। গেল সপ্তাহের তুলনায় দাম কমেছে সব ধরনের মুরগির। সোনালী মুরগি কেজি প্রতি 230 আর ব্রয়লার বিক্রি হচ্ছে 135 টাকায়। তবে আগের দামে বিক্রি হচ্ছে গরু ও খাসির মাংস। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। নিচ্ছি প্রিমিয়ার ব্যাংক লিমিটেড সংবাদ বিরতি। নো মাস্ক নো সার্ভিস বিধি মেনে চলুন, সুস্থ থাকুন। যখন ফিরছি তখন অন্যান্য খবরের সঙ্গে আরো থাকবে। ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানালেন পররাষ্ট্রমন্ত্রী। আবার আমন্ত্রণ দুপুর 2টার 21 সংবাদে। অনতিবিলম্বে ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেন। জাতিসংঘের মানবাধিকার কাউন্সিলের বিশেষ অধিবেশনে এই আহ্বান জানান তিনি। We strongly condemn Israel's illegal and belligerent actions against the Palestinians. Israel must end its continued illegal occupation, unlawful settlement activities and annexation. An independent and viable state of Palestine with East Jerusalem as its capital, living in harmony and peace side by side with the state of Israel.
UN Security Council must lead by meaningful and decisive actions. And finally, the Council should step up its efforts to address the root causes of the crisis and find a lasting solution based on the two-state solution framework, and not afterwards, now and tomorrow. দেশের অর্থনীতির স্বার্থে কালো টাকা সাদা করার সুযোগ রাখা হয় বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। ধানমন্ডিতে ত্রাণ ও সমাজ কল্যাণ উপকমিটির পক্ষ থেকে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, পৃথিবীর বহু দেশে ব্যবস্থা রয়েছে। এ বিষয়ে বক্তব্য দেয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুলের বক্তব্যের সমালোচনা করেন তথ্যমন্ত্রী। লকডাউন প্রসঙ্গে তিনি বলেন, লকডাউন কোনো স্থায়ী সমাধান নয়, জনগণ স্বাস্থ্যবিধি মানে না বলেই লকডাউন দিতে হয়। এ সময় করোনার ভয়াবহতা বিবেচনায় দেশবাসীকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান তথ্য ও সম্প্রচার মন্ত্রী। আমি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে সবিনয়ে প্রশ্ন করতে চাই যে বেগম খালেদা জিয়া যে নিজে কালো টাকা সাদা করেছিলেন সেটার জবাবটা কি আপনার কাছে? আপনাদের অর্থমন্ত্রী ছিলেন সাইফুর রহমান, সেই অর্থমন্ত্রীও কালো টাকা সাদা করেছিল, সেটার জবাবটা কি? আগে খালেদা জিয়া যে কালো টাকা সাদা করেছিল সেটার জবাবটা দেন, তারপর কথা বলেন। তার আগে কথা বলার এই অধিকার আপনার থাকে না। চিকিৎসারত অবস্থায় আবারও জ্বরে আক্রান্ত হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গুলশান কার্যালয়ে বিএনপির বাজেট ভাবনার শীর্ষক আলোচনায় এ কথা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল থেকে তার একটু জ্বর দেখা দিয়েছে, যেটা আমাদের চিকিৎসকরা ইনভেস্টিগেট করছেন, পরীক্ষা করছেন যে হঠাৎ করে তার এই জ্বর এসেছে। এটা তারা পরীক্ষা নিরীক্ষা করে আজকে আবার বোর্ড বসবে, আর এটার পরে তখন জানা যাবে যে আপনার এগুলা, এবং গত রাত থেকেই সেই জ্বরকে নিরসন করবার জন্য আপনার চিকিৎসা শুরু হয়েছে। করোনায় গর্ভবতী মায়েদের বিশেষ যত্ন নেওয়ার পরামর্শ চিকিৎসকদের। এ সময় বাসার বাইরে না যাওয়া ও ডেলিভারি হাসপাতালে করোনার পরামর্শ তাদের। করোনাকে সাথে নিয়ে চলতে হবে মাথায় রেখে মা ও শিশুকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান চিকিৎসকরা। ঘরে থাকি মা ও শিশুকে নিরাপদে রাখি, এই প্রতিপাদ্যে পালিত হচ্ছে এবারের নিরাপদ মাতৃত্ব দিবস। বিস্তারিত সাকেরা আরজুর রিপোর্টে। করোনা মহামারীর মধ্যেও বিশ্বজুড়ে মায়েরা মাতৃত্বের স্বাদ নেয়ার স্বপ্ন বুনছেন। এমন বিশ্ব বাস্তবতায় নতুন জীবনকে সুস্থভাবে পৃথিবীতে আনার জন্য প্রস্তুত হতে হবে, কারণ করোনাকালে লকডাউন সংক্রমণের কারণে জরুরি স্বাস্থ্যসেবা নিয়েও ভয়ে থাকেন মায়েরা। গর্ভ অবস্থার যদি করোনা আক্রান্ত হয় তাহলে তার আশঙ্কাটাও বেড়ে যায়, বিশেষ করে যদি ফুসফুস আক্রান্ত হওয়ার কারণে রক্তে অক্সিজেন সরবরাহ কমে যায়, তখন এর দ্বারা গর্ভস্থ শিশুও কিন্তু প্রভাবিত হয়। যারা গর্ভবতী আছেন তাদের প্রত্যেককে একটা নির্দিষ্ট নিয়মের মধ্যেই চলতে হবে, যে আমি কোথায় যাব, কিভাবে যাব, কোথায় ডেলিভারি করাবো, বা আমার ডেলিভারিটাই কি নর্মাল হবে নাকি সিজার লাগবে, তা কিন্তু আমরা এখন আর কোনো ইমার্জেন্সির মধ্যে পড়তে চাই না। করোনা মহামারীর সময়ে গত বছরই কয়েকটি হাসপাতালে পৃথক কর্নার করা হয়েছে বলে জানান ডাক্তার আয়েশা। করোনাকালীন সময়ে অন্তঃসত্ত্বা নারীরা যেন বাইরে বের না হন খেয়াল রাখতে হবে বলেও তিনি জানান। গর্ভবতী তারা অবশ্যই ঝুঁকিতে আছেন, তারা বাসায় ডেলিভারিটা করবে না, হাসপাতালে যেয়ে করবে, সেই ব্যবস্থাপনা আমাদের ব্যবস্থাপনার মধ্যে আছে। গর্ভবতী মায়ের করোনা উপসর্গ থাকলে আইসোলেশন শেষ না হওয়া পর্যন্ত বাসায় অবস্থানের পরামর্শ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তবে আইসোলেশনের সময় প্রসবের ব্যথা হলে প্রসূতি ইউনিটে দ্রুত যোগাযোগ করতে হবে। জন হপকিন্স বিশ্ববিদ্যালয় প্রকাশিত এক গবেষণায় আমরা দেখতে পাই, বাংলাদেশে করোনার সময়ে মাতৃমৃত্যুর হার 25 থেকে 30% বেড়ে গিয়েছে। আগে যেখানে 47% প্রসব বাড়িতে হতো, করোনাকালে সেটি 70% উন্নীত হয়েছে। একজন প্রসূতি মায়ের জন্য সবসময় চিকিৎসা ব্যবস্থা রাখা, অর্থ ও প্রয়োজনীয় অন্য সব হাতের কাছে রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। সাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাজেট প্রসঙ্গ। করোনার কারণে রাজস্ব আদায়ে বড় চ্যালেঞ্জের মুখে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। চলতি অর্থ বছরের প্রথম 8 মাসে আদায় লক্ষ্যমাত্রার 50% কিছু বেশি। করোনা এখনও বিদ্যমান, তারপরও 2021-22 অর্থ বছরের বাজেটে রেকর্ড লক্ষ্যমাত্রা দেওয়া হচ্ছে এনবিআরকে। বাড়ছে বাজেট ঘাটতিও। মেহেদী হাসানের রিপোর্ট।
করোনায় স্বাভাবিক গতিতে চলছে না ব্যবসা বাণিজ্য, যার নেতিবাচক প্রভাব পড়েছে রাজস্ব আদায়ে। চলতি অর্থবছরের 5,68,000 কোটি টাকার বাজেটে এনবিআর এর রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল 3,30,000 কোটি টাকা। তবে অর্থবছরের প্রথম 8 মাস অর্থাৎ জুলাই ফেব্রুয়ারি সময়ে আদায় হয়েছে 1,53,000 কোটি টাকা। এমন প্রেক্ষাপটে 2021-22 অর্থবছরের জন্য সম্ভাব্য 6,05,000 কোটি টাকার বাজেট আসছে। আর বাজেট অর্থায়নে 3,50,000 কোটি টাকা আদায়ের লক্ষ্যমাত্রা পাচ্ছে এনবিআর। অন্যান্য উৎস থেকে আরও 50,000 কোটি টাকা আদায়ের লক্ষ্য সরকারের। তারপরও ঘাটতি থাকতে পারে 2 লাখ কোটি টাকার উপরে, যা জিডিপির 6% বেশি। অর্থনীতিবিদরা বলছেন, সংকটের এই সময়ে আয় বাড়াতে না পারলেও বিপুল ব্যয়ের চাহিদা মেটানোর বিকল্প নেই। ফলে বাজেট ঘাটতি কিছুটা বেড়ে যাওয়া অস্বাভাবিক নয়। বিনিয়োগ থমকে আছে এবং এটা থমকেই থাকবে অনেকদিন, যতদিন পর্যন্ত না আমরা কোভিড থেকে বের হয়ে আসছি। এই সময়ে রাজস্বের প্রবৃদ্ধি খুব একটা যে হবে সেটা আশা করাটা কঠিন। যেটুকু কর স্বাভাবিকভাবে আদায় হয় সেটুকুকে নিয়েই বাজেট রচনা করা, এবং বাজেটে যদি ঘাটতি বেশি হয় তাহলে সেই ঘাটতিটা আভ্যন্তরীণ নিয়ে মেটানো। আর রাজস্বের ভবিষ্যতে যাতে হয়, যাতে 3-4 বছর পরে আমরা রাজস্ব ব্যাপকভাবে পেতে পারি, সেই জন্য রাজস্ব খাতের ব্যাপক সংস্কার কার্যক্রমটা আগামী অর্থ বছরে থাকলে সবচেয়ে ভালো হবে। এদিকে পরিকল্পনা মন্ত্রী বলছেন, এখন সংকট মোকাবেলাই সরকারের প্রধান লক্ষ্য। ব্যয় যতটুকুন প্রয়োজন করতে চায় সরকার। বড় বাজেট হবে এবং এর মূল উদ্দেশ্য হবে কোভিড থেকে রিকভারি ও পুনরুদ্ধার এবং স্বাস্থ্য খাতে বিনিয়োগ বৃদ্ধি করে সক্ষমতা বৃদ্ধি। করোনার কারণে বিপুল সংখ্যক মানুষের আয় কমে গেছে, তাই বাজারে মুদ্রার বাড়তি সরবরাহ মূল্যস্ফীতিকে উস্কে দেবে এমন আশঙ্কা নেই বলেও জানান মন্ত্রী। মেহেদী হাসান, 21 টেলিভিশন, ঢাকা। আর এরই সাথে শেষ করছি দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। ইয়াসের প্রভাবে সহায় সম্বল হারিয়ে দিশেহারা উপকূলবাসী, টেকসই বাঁধ নির্মাণের দাবি। বৈদেশিক মুদ্রার তীব্র সংকটে শ্রীলঙ্কা, $20 কোটি ঋণ সহায়তা দিচ্ছে বাংলাদেশ। প্রতি লিটারে 9 টাকা বাড়ল সয়াবিন তেলের দাম, চাল, মুরগি ও সবজির বাজারে স্বস্তি। এবং সিরিজের শেষ ম্যাচে টসে জিতে বাংলাদেশের বিপক্ষে ব্যাট করছে শ্রীলঙ্কা। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2024 আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। বিকেল 4টায় 21 সংবাদ শিরোনাম দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।